নিউজিল্যান্ড পৃথিবীর দক্ষিণ-পশ্চিম গোলার্ধে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওশেনিয়া মহাদেশের অন্তর্গত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই দেশটি বিশ্বের অন্যান্য প্রধান ভূখণ্ড থেকে উল্লেখযোগ্য দূরত্বে অবস্থিত। মানচিত্রে এটি অস্ট্রেলিয়ার নিকটবর্তী বলে মনে হলেও বাস্তবে দুটি দেশ তাসমান সাগর দ্বারা প্রায় 1500 কিলোমিটার ব্যবধানে পৃথকীকৃত। নিউজিল্যান্ডের নিকটতম প্রতিবেশী দেশগুলোর মধ্যে ফিজি, টোঙ্গা এবং নিউ ক্যালেডোনিয়া উল্লেখযোগ্য। রহস্যময়ের এ পর্বে আমরা জানব নিউজিল্যান্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য, নিউজিল্যান্ডের সেরা দর্শনীয় স্থান, নিউজিল্যান্ডের অনন্য কিছু বিষয় যা পৃথিবীতে সত্যি বিরল। উইকিপিডিয়ার তথ্যানুযায়ী নিউজিল্যান্ডের মোট আয়তন 2,68,021 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় দ্বিগুণ। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 75তম বৃহত্তম দেশ। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2024 এর পরিসংখ্যান অনুসারে নিউজিল্যান্ডের বর্তমান জনসংখ্যা 52.24 মিলিয়ন বা 52,24,000। এখানে জনঘনত্ব মাত্র প্রতি বর্গ কিলোমিটারে 20 জন, যা এটিকে বিশ্বের সর্বনিম্ন জনবহুল দেশগুলোর মধ্যে স্থান দিয়েছে। জনসংখ্যার ভিত্তিতে নিউজিল্যান্ডের অবস্থান বিশ্বের 167তম। নিউজিল্যান্ডের ভৌগোলিক ও জনবসতি সম্পর্কিত তথ্য। নিউজিল্যান্ডের ভৌগোলিক ও জনবসতি সম্পর্কিত তথ্য। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন, যা দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। এখানে প্রায় 4 লক্ষ মানুষ বাস করেন, তবে দেশের সবচেয়ে বড় ও জনবহুল শহর হলো অকল্যান্ড। একাই প্রায় 15 লক্ষ মানুষ বসবাস করে এই মহানগরীতে, যা মোট জনসংখ্যার প্রায় 1/3। অকল্যান্ড বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত। নিউজিল্যান্ড মূলত দুটি প্রধান দ্বীপ, উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ নিয়ে গঠিত, তবে দেশটি জলসীমায় ছড়িয়ে আছে 700টিরও বেশি ছোট বড় দ্বীপ। দেশটির আকার উত্তর থেকে দক্ষিণে প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ আর সর্বোচ্চ প্রস্থ 450 কিলোমিটার। একটি মজার তথ্য হলো নিউজিল্যান্ডের যে কোনো স্থান থেকে সমুদ্রের দূরত্ব কখনোই 130 কিলোমিটারের বেশি হবে না। জনসংখ্যার তুলনায় দেশটির আয়তন বেশ বড় হলেও এর বাসিন্দাদের বন্টন অসম। মোট জনসংখ্যার 86.1% লোক বসবাস করে উত্তর দ্বীপে, যেখানে দক্ষিণ দ্বীপে জনবসতি তুলনামূলকভাবে কম। এর মূল কারণ দক্ষিণ দ্বীপের ভূপ্রকৃতি। এই অঞ্চলটির উত্তর দ্বীপের চেয়ে বেশি পর্বত সংকুল ও অসমতল, যেখানে পাহাড় পর্বতের আধিক্য রয়েছে। ক্রাইস্টচার্চ দক্ষিণ দ্বীপের প্রাণকেন্দ্র। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের সবচেয়ে বড় শহর ক্রাইস্টচার্চে বাস করে প্রায় 3,82,000 মানুষ। এই শহরটি তার ইংরেজি স্থাপত্য, প্রশস্ত উদ্যান এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত। সমুদ্র বেষ্টিত নিউজিল্যান্ড। এই দেশটি সম্পূর্ণরূপে মহাসাগর দ্বারা বেষ্টিত। উত্তরে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে তাসমান সাগর। এই অনন্য ভৌগোলিক অবস্থানের কারণে আপনি নিউজিল্যান্ডের যে কোনো দিক থেকে সর্বোচ্চ 120 থেকে 130 কিলোমিটারের মধ্যেই অবশ্যই কোনো না কোনো সমুদ্র সৈকত খুঁজে পাবেন। প্রকৃতির অপার দান নিউজিল্যান্ডকে করেছে আরো বেশি বিশেষ। নিউজিল্যান্ডের প্রাকৃতিক বিস্ময় অন্যান্য বৈশিষ্ট্য। 90 মাইল বিচ এক অপার সামুদ্রিক অভিজ্ঞতা। নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের উপকূলে অবস্থিত 90 মাইল বিচ দেশটির সবচেয়ে বিখ্যাত সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। এই বিশাল সৈকতটির প্রকৃত দৈর্ঘ্য প্রায় 88 কিলোমিটার, যদিও নামে 90 মাইল বা 90 মাইল বলা হয়। বিশ্বের দীর্ঘতম বালুকাবেলা সৈকতগুলোর মধ্যে স্থান পাওয়া এই সৈকত তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। সোনালী বালু, স্বচ্ছ নীল জল এবং প্রশান্ত মহাসাগরের অনন্ত জলরাশির দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। একটি সাপবিহীন দেশের গল্প। নিউজিল্যান্ডের সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এখানে কোনো স্থলজ সাপ নেই। দেশটির ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে ইতিহাস জুড়ে সাপের কোনো প্রজাতি এখানে প্রবেশ করতে পারেনি। এই অনন্য বৈশিষ্ট্য নিউজিল্যান্ডকে বিশ্বের কয়েকটি সাপমুক্ত দেশের মধ্যে পরিচিতি এনে দিয়েছে। কদাচিৎ সমুদ্র পথে কোনো সাপ আসলেও তা অত্যন্ত বিরল ঘটনা, এবং এমন ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এই সাপমুক্ত পরিবেশ নিউজিল্যান্ডের বাস্তুতন্ত্রকে করেছে আরো বেশি স্বতন্ত্র। নিউজিল্যান্ড সাপমুক্ত দেশ হিসাবে অনন্য হলেও এটি বিশ্বের একমাত্র এমন দেশ নয়। বেশ কিছু দেশ রয়েছে যেখানে স্থায়ীভাবে কোনো সাপের অস্তিত্ব নেই। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আয়ারল্যান্ড। সমুদ্র দ্বারা পরিবেষ্টিত এই দেশটিতেও প্রাকৃতিকভাবে কোনো সাপ নেই। আইসল্যান্ড এই উত্তরে দ্বীপদেশে ঠান্ডা জলবায়ু সাপের বসবাসের জন্য অনুপযুক্ত। গ্রিনল্যান্ড হিমশীতল পরিবেশ এখানে সাপের বিচরণকে অসম্ভব করে তুলেছে। এই দেশগুলোতেও নিউজিল্যান্ডের মতো ভৌগোলিক বা জলবায়ুগত কারণে সাপের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। তবে নিউজিল্যান্ডের বিশেষত্ব হলো এটি তুলনামূলকভাবে উষ্ণ অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও সাপমুক্ত।
নিউজিল্যান্ড একটি সমৃদ্ধ ও বহুভাষিক জাতি। নিউজিল্যান্ড শুধু সুখীই নয়, এটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশও বটে। 2024 সালের IMF এর তথ্য অনুযায়ী দেশটির মোট জিডিপি 257.63 বিলিয়ন মার্কিন ডলার। ভাষাগত দিক থেকে নিউজিল্যান্ডের প্রধান ভাষা ইংরেজি, যেখানে 95.4% জনগণ এই ভাষায় কথা বলে। এছাড়াও দেশটিতে মাওরি ভাষা তেহরেও মাওরি সরকারি ভাষার মর্যাদা পায় এবং এটি নিউজিল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই দ্বিভাষিক বৈশিষ্ট্য নিউজিল্যান্ডকে করে তোলে আরও বেশি বৈচিত্র্যময়। নিউজিল্যান্ড ভেড়ার দেশের চমকপ্রদ পরিসংখ্যান। 2023 সালের মে মাসের তথ্য অনুযায়ী নিউজিল্যান্ডে মোট ভেড়ার সংখ্যা 2,53,00,000। এখানে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা অনেক বেশি। প্রতি একজন নিউজিল্যান্ডবাসীর বিপরীতে গড়ে 5টি ভেড়া রয়েছে। তবে আরো আশ্চর্যের বিষয় হলো 1990-এর দশকে এই অনুপাত ছিল আরো চোখে পড়ার মতো, যখন প্রতি ব্যক্তির বিপরীতে প্রায় 22টি ভেড়া ছিল, অর্থাৎ মানুষের চেয়েও 22 গুণ বেশি ছিল। নিউজিল্যান্ডের অর্থনীতিতে ভেড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশটি বিশ্বব্যাপী ভেড়ার মাংস ও উল রপ্তানিতে শীর্ষস্থানীয়। এর প্রধান রপ্তানি বাজারগুলোর মধ্যে রয়েছে ইউরোপ, চীন এবং অন্যান্য আন্তর্জাতিক বাজার। নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরে বিশ্বের ফ্রোজেন মাটন রপ্তানিতে নেতৃত্ব দিয়ে আসছে। পাশাপাশি উল রপ্তানির ক্ষেত্রেও দেশটির ঐতিহ্যবাহী ভূমিকা রয়েছে। নিউজিল্যান্ডের গরু পালন একটি অর্থনৈতিক স্তম্ভ। ভেড়ার পাশাপাশি নিউজিল্যান্ডে গরু পালনও একটি গুরুত্বপূর্ণ খাত, বিশেষত দুগ্ধ উৎপাদন ও মাংস শিল্পের জন্য। দেশটির দুগ্ধ খাত বিশ্বব্যাপী খ্যাতিমান এবং নিউজিল্যান্ডকে বিশ্বের শীর্ষস্থানীয় দুগ্ধজাত রপ্তানিকারকে পরিণত করেছে। 2023 সালে তথ্য অনুসারে নিউজিল্যান্ডের প্রায় 59 লক্ষ দুগ্ধবতী গরু এবং 37 লক্ষ মাংসের গরু রয়েছে, অর্থাৎ গরুর মোট সংখ্যা প্রায় 96 লক্ষ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় দ্বিগুণ। এই বিশাল সংখ্যা নিউজিল্যান্ডের কৃষি অর্থনীতির শক্তিশালী ভিতকে তুলে ধরে। দুগ্ধ খাত এখানে শুধু স্থানীয় চাহিদাই মেটায় না, বরং বিশ্বজুড়ে পনির, মাখন, গুঁড়া দুধ ও অন্যান্য দুগ্ধজাত পণ্য রপ্তানি করে নিউজিল্যান্ড অর্থনৈতিকভাবে লাভবান হয়। একইভাবে গরুর মাংস ও গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য যা বিশ্বের বিভিন্ন বাজারে পাঠানো হয়। এই প্রাণী সম্পদ নির্ভর অর্থনীতি নিউজিল্যান্ডকে বৈশ্বিক কৃষি বাজারে একটি বিশেষ অবস্থান দিয়েছে। নিউজিল্যান্ড বিশ্বের শীর্ষস্থানীয় দুধ ও দুগ্ধজাত পণ্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি। দেশটির অর্থনীতির একটি বড় অংশই দুগ্ধ শিল্পের উপর নির্ভরশীল। নিউজিল্যান্ড থেকে রপ্তানিকৃত তাজা দুধ, পনির, মাখন, দুধের গুঁড়া এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য বৈশ্বিক বাজারে অত্যন্ত সমাদৃত। এই খাতটি নিউজিল্যান্ডের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নত মানের দুগ্ধজাত পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য তার অবস্থান মজবুতভাবে ধরে রেখেছে। বিশ্বজুড়ে ভোক্তাদের কাছে নিউজিল্যান্ডের দুগ্ধ পণ্যগুলো গুণমান ও বিশুদ্ধতার জন্য বিশেষভাবে পরিচিত। নিউজিল্যান্ডের প্রাকৃতিক গরু পালনের আদর্শ পরিবেশ। নিউজিল্যান্ডের সবুজ চারণভূমি এবং নাতিশীতোষ্ণ জলবায়ু গবাদি পশু পালনের জন্য আদর্শ। এখানে বেশিরভাগ খামারে প্রাকৃতিক চারণ পদ্ধতি ব্যবহার করা হয়, যা দুটি প্রধান সুবিধা প্রদান করে: খরচ কমানো। প্রাকৃতিকভাবে ঘাসভিত্তিক খাদ্যের ব্যবহারে খামারের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। টেকসই উৎপাদন। এই পদ্ধতি পরিবেশ বান্ধব, যা টেকসই প্রাণী সম্পদ উৎপাদনে নিউজিল্যান্ডকে বৈশ্বিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই অনুকূল প্রাকৃতিক অবস্থা নিউজিল্যান্ডের গবাদি পশুদের জন্য উচ্চমানের জীবনযাপন নিশ্চিত করে, যা পরবর্তী বিশ্বমানের দুগ্ধ ও মাংস উৎপাদনে ভূমিকা রাখে। কিউই নিউজিল্যান্ডের অনন্য জাতীয় প্রতীক। নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই বিশ্বব্যাপী তার বৈশিষ্ট্যগত কারণে বিখ্যাত। এই পাখিটি শুধুমাত্র নিউজিল্যান্ডে পাওয়া যায় এবং এটি অত্যন্ত বিরল প্রজাতির অন্তর্গত। কিউই পাখির একটি অসাধারণ বৈশিষ্ট্য হলো এর ক্ষুদ্র ডানা থাকা সত্ত্বেও এটি উড়তে অক্ষম। এর দেহ নরম, লোমের মতো পালকে আবৃত, যা একে স্বতন্ত্র করে তোলে। কিউই কেবল একটি পাখি নয়, এটি নিউজিল্যান্ডের জাতীয় পরিচয়ের প্রতীক। মজার বিষয় হলো নিউজিল্যান্ডের বাসিন্দাদের প্রায়শই কিউই বলে ডাকা হয়, যা দেশপ্রেমের সাথে সম্পর্কযুক্ত। আরো চমকপ্রদ তথ্য হলো কিউই নামে নিউজিল্যান্ডে একটি জনপ্রিয় ফলও পাওয়া যায়, যা দেশজুড়ে ব্যাপকভাবে চাষ করা হয়। এই ফলের নামেও কিউই পাখির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। সংক্ষেপে কিউই পাখি নিউজিল্যান্ডের প্রাকৃতিক ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় গর্বের একটি অবিচ্ছেদ্য অংশ। কৌরি গাছ নিউজিল্যান্ডের জীবন্ত প্রাচীন।
নিউজিল্যান্ডের সবচেয়ে বিখ্যাত ও প্রাচীন বৃক্ষ হলো কৌরি গাছ। এই গাছগুলো প্রকৃতির এক অমূল্য বিস্ময়, হাজার হাজার বছর ধরে টিকে থাকা এক জীবন্ত ইতিহাস। কৌরি গাছের বিশেষত্ব: অবিশ্বাস্য দীর্ঘায়ু, সহস্রাব্দ পরিক্রমায় বেঁচে থাকে, অত্যাধিক ধীর বৃদ্ধি, পূর্ণবয়স্ক হতে কয়েক শতাব্দী সময় লাগে, দৈত্যাকার কাঠ, কিছু প্রজাতি 50 মিটার পর্যন্ত লম্বা হয়। এই গাছ নিউজিল্যান্ডের আদিবাসী মাউরি সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত এবং দেশের প্রাকৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশ। বর্তমানে কৌরি গাছ সংরক্ষণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ এগুলো নিউজিল্যান্ডের জীববৈচিত্র্যের এক অনন্য সম্পদ। নিউজিল্যান্ড কবে এবং কিভাবে আবিষ্কৃত হয়েছিল? 1280 থেকে 1350 সালের মধ্যবর্তী সময়ে একদল সাহসী পলিনেশিয়ান নাবিক প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশি পাড়ি দিয়ে নিউজিল্যান্ডে পৌঁছায়। তাদের এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন কিংবদন্তি অনুসন্ধানী কুপে। নতুন এই ভূমিতে এসে তারা মুগ্ধ হয়েছিলেন এর প্রাকৃতিক সৌন্দর্যে। তারা দ্বীপটির নামকরণ করেছিলেন আওতেয়ারোয়া, যার অর্থ দীর্ঘ সাদা মেঘের দেশ। এই নামটি এসেছিল দূর থেকে দেখা দ্বীপের উপর জমে থাকা লম্বা সাদা মেঘের সারি থেকে। মাউরি জনগোষ্ঠী এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে এবং এক সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তোলে। তাদের জীবনযাত্রা ছিল প্রকৃতি নির্ভর। কৃষিকাজ, বিশেষ করে কুমারা অর্থাৎ মিষ্টি আলু চাষ, মাছ ধরা, সমুদ্র থেকে প্রোটিন সংগ্রহ, শিকারী জীবন, বনাঞ্চলে শিকার করা। এই প্রাচীন মাউরি সংস্কৃতি আজও নিউজিল্যান্ডের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। কুপের সেই ঐতিহাসিক সমুদ্র যাত্রা এবং আওতেয়ারোয়া নামকরণ নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। নিউজিল্যান্ডের উপনিবেশিক ইতিহাস: মাউরি থেকে ইউরোপীয় আগমন। মাউরি সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে নিউজিল্যান্ডে শান্তিপূর্ণ বসবাস করছিল, কিন্তু 1642 সালে ওলন্দাজ নাবিক আবেল তাসমান প্রথম ইউরোপীয় হিসাবে এই দ্বীপের তীরে পৌঁছান। তবে তিনি স্থানীয় মাউরিদের সাথে কোনো যোগাযোগ না করেই চলে যান। এরপর 127 বছর কেটে যায়। 1769 সালে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক নিউজিল্যান্ডে আসেন এবং দ্বীপপুঞ্জের বিস্তারিত মানচিত্র তৈরি করেন। কুকের আগমনের পর ইউরোপীয়রা এই ভূখণ্ডের প্রতি আগ্রহী হয়ে ওঠে। তারা এখানে নতুন জমি, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সুযোগ খুঁজতে শুরু করে। এই সময় থেকেই মাউরিদের সাথে ইউরোপীয়দের দ্বন্দ্ব শুরু হয়, যা 1840 সাল পর্যন্ত চলতে থাকে। ব্রিটিশ উপনিবেশিক সম্প্রদায় ও জমি দখলের চেষ্টায় মাউরি উপজাতিদের সাথে সংঘাতের সৃষ্টি করে। শেষ পর্যন্ত 1840 সালে ওয়াইতাঙ্গি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রিটিশ শাসন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, যদিও তা নিয়ে বিতর্ক ও সংঘাত দীর্ঘদিন অব্যাহত থাকে। এই ইতিহাস নিউজিল্যান্ডের উপনিবেশিক অতীত এবং মাউরি ও ইউরোপীয়র মধ্যে জটিল সম্পর্কের সাক্ষ্য বহন করে। নিউজিল্যান্ডের ইতিহাস: সংঘাত থেকে স্বাধীনতা। মাউরি ও ব্রিটিশদের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনের জন্য 1840 সালে ওয়াইতাঙ্গি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি নিউজিল্যান্ডের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়। এরপর নানা উত্থান পতনের মধ্য দিয়ে 1907 সালে নিউজিল্যান্ড ডোমিনিয়ন মর্যাদা লাভ করে এবং 1947 সালে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। 1945 সালে দেশটি জাতিসংঘের সদস্য পদ অর্জন করে। এক চমকপ্রদ বৈপরীত্য: মাউরি জাতি, যারা সমুদ্র পাড়ি দিয়ে নিউজিল্যান্ড আবিষ্কার করেছিল, আজ তাদের জনসংখ্যা মাত্র 9 লক্ষ। অন্যদিকে ইউরোপীয় বংশোদ্ভূত নাগরিকদের সংখ্যা 35 লক্ষেরও বেশি, যারা মূলত ব্রিটিশ উপনিবেশিক সময় থেকে এখানে বসতি স্থাপন করেছে। এই জনসংখ্যাগত বৈষম্য নিউজিল্যান্ডের জটিল উপনিবেশিক ইতিহাসের প্রতিফলন। এই ইতিহাস আজও নিউজিল্যান্ডের সমাজ ও রাজনীতিতে প্রভাব রেখে চলেছে, বিশেষ করে মাউরি অধিকার ও সংস্কৃতি সংরক্ষণের বিষয়গুলোতে। নিউজিল্যান্ডের জনসংখ্যা: বৈচিত্র্যময় এক সমাজ। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডের জনসংখ্যা গঠন নিম্নরূপ: ইউরোপীয় বংশোদ্ভূত 67.8%, মাউরি অধিবাসী 13.8%, এশীয় 17.3%, প্রশান্ত মহাসাগরীয় 8.9%, আফ্রিকান 1.9%, অন্যান্য 1%। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় নিউজিল্যান্ড একটি বহু সংস্কৃতিবাদী সমাজ, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী মানুষ একসাথে বসবাস করে। তবে লক্ষণীয় যে আদিবাসী মাউরি জনগোষ্ঠীর তুলনায় ইউরোপীয় বংশোদ্ভূত নাগরিকদের সংখ্যা প্রায় 5 গুণ বেশি। এই বৈচিত্র্য নিউজিল্যান্ডকে একটি অনন্য সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় দিয়েছে। নিউজিল্যান্ড স্বপ্নের গন্তব্যে পরিণত হওয়ার কারণ: উচ্চ জীবনমান, আকর্ষণীয় বেতন,
বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নিউজিল্যান্ড বিশ্বজুড়ে অনেকের কাছে একটি আদর্শ গন্তব্য। দক্ষিণ এশিয়া থেকে অভিবাসনের চিত্র। ভারত 2023 সালে পরিসংখ্যান অনুযায়ী প্রায় 49,800 ভারতীয় নাগরিক কাজ, শিক্ষা ও স্থায়ী বসবাসের উদ্দেশ্যে নিউজিল্যান্ডের পাড়ি জমিয়েছে, যা একটি রেকর্ড সংখ্যা। বাংলাদেশ, যদিও সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি, তবুও দক্ষিণ এশিয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অনেক বাংলাদেশি নিউজিল্যান্ডের কৃষি, নির্মাণ শিল্প এবং সেবা খাতের কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসেন। নিউজিল্যান্ডের উদার অভিবাসন নীতি এবং কর্মসংস্থানের সুযোগ এটিকে বৈষয়িক অভিবাসীদের জন্য একটি প্রিয় ডেস্টিনেশন করে তুলেছে। তবে স্থানীয় সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া এবং আবাসন খরচ মোকাবেলা করা নতুন আগতদের জন্য চ্যালেঞ্জ হিসেবে রয়ে যায়। নিউজিল্যান্ডের যানবাহন পরিস্থিতি একটি বিশ্লেষণ। 2024 সালে পরিসংখ্যান অনুসারে নিউজিল্যান্ড রেজিস্টার্ড যানবাহনের সংখ্যা প্রায় 53 লক্ষ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় সমান। এই যানবাহনগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী যান, বাণিজ্যিক পরিবহন, মোটরসাইকেল। ব্যক্তিগত গাড়ির আধিপত্যের কারণ নিউজিল্যান্ডের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং সীমিত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থার কারণে ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরতা বেশি। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যাতায়াতের জন্য গাড়ি প্রায় অপরিহার্য। এই উচ্চ গাড়ির অনুপাত দেশটির পরিবহন নীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা ও কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে। নিউজিল্যান্ড বিশ্বের হেলিকপ্টার রাজধানী। একটি চমকপ্রদ তথ্য হলো নিউজিল্যান্ডের জনসংখ্যার অনুপাতে বিশ্বের সবচেয়ে বেশি হেলিকপ্টার রয়েছে। এই বাহনটি দেশের অর্থনৈতিক ও দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবহারের ক্ষেত্রসমূহ: কৃষিকাজ, ফসল নিয়ন্ত্রণ ও খামার ব্যবস্থাপনা, পর্যটন শিল্প, পর্বতারোহণ, সহায়তা ও আকর্ষণীয় দৃশ্য পরিদর্শনে, জরুরি সেবা, দুর্গম এলাকায় উদ্ধার কাজে। কারণ নিউজিল্যান্ডের পাহাড়ি ভূপ্রকৃতি এবং বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল হওয়ার হেলিকপ্টার এখানে সবচেয়ে কার্যকর পরিবহন মাধ্যম। পর্যটকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হেলিকপ্টার ট্যুর দেশটির একটি বড় আকর্ষণ। এই উচ্চ হেলিকপ্টার ঘনত্ব নিউজিল্যান্ডকে বিশ্বের অনন্য দেশ থেকে স্বতন্ত্র করে তোলে, যা দেশটির প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তায় প্রতিফলন। প্রধানমন্ত্রী হল নিউজিল্যান্ডের সরকার প্রধান। নিউজিল্যান্ডের ধর্মীয় পরিসংখ্যান 2024 সালের তথ্য অনুযায়ী খ্রিস্টান 32.3%, হিন্দু 2.9%, অন্যান্য ধর্ম 6.3%, অঘোষিত 6.9%, নাস্তিক 51.6%। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় নিউজিল্যান্ডের অর্ধেকেরও বেশি জনগণ কোনো ধর্মে বিশ্বাসী নন বা নিজেদের নাস্তিক হিসেবে পরিচয় দেন। এটি দেশটির ক্রমবর্ধমান ধর্মনিরপেক্ষতার প্রবণতাকে নির্দেশ করে। অন্যদিকে খ্রিস্টান ধর্ম এখানে এখনো বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী, যদিও এর অনুসারীদের সংখ্যা সময়ের সাথে কমছে। হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মের অনুসারীদের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও নিউজিল্যান্ডের বহু সংস্কৃতিবাদী সমাজ সব ধর্মের মানুষই শান্তিপূর্ণভাবে বসবাস করেন। এই বৈচিত্র্য দেশটির সামাজিক গঠনের একটি গুরুত্বপূর্ণ দিক। দক্ষিণ আল্পস নিউজিল্যান্ডের প্রাকৃতিক মহিমা। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে অবস্থিত দক্ষিণ আল্পস পর্বতমালা প্রায় 500 কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা দেশটির সবচেয়ে নাটকীয় প্রাকৃতিক ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি। এই পর্বতশ্রেণীর মাঝে উঠে দাঁড়িয়েছে মাউন্ট কুক, নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 3724 মিটার। বিশেষ বৈশিষ্ট্য: মাউন্ট কুক হিমবাহে আবৃত এই পর্বত অভিযাত্রীদের জন্য একটি চ্যালেঞ্জিং গন্তব্য। বিশ্বের সর্বদক্ষিণের আলপাইন পরিস্থিতি, অন্যান্য বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক সৌন্দর্যের আধার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। এই পর্বতমালা নিউজিল্যান্ডের পর্যটন শিল্পের কেন্দ্রবিন্দু, যেখানে হাইকিং, স্কিইং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসদের অসংখ্য সুযোগ রয়েছে। দক্ষিণ আল্পসের হিমবাহ, নীল হ্রদ ও অতি আশ্চর্য ল্যান্ডস্কেপ দেশটির প্রকৃতিপ্রেমীদের স্বর্গে পরিণত করেছে। সাউদার্ন আল্পসের জলবায়ুগত বৈপরীত্য। নিউজিল্যান্ডের সাউদার্ন আল্পসের পর্বতমালায় জলবায়ুতে চোখে পড়ার মতো পশ্চিম থেকে পূর্ব বিভাজন দেখা যায়। পশ্চিমাঞ্চল বছরে 3000 থেকে 8000 মিলিমিটার বৃষ্টিপাত, ঘন বৃষ্টি অরণ্যে আবৃত, আর্দ্র ও সমুদ্র প্রভাবিত জলবায়ু। পূর্বাঞ্চল তুলনামূলকভাবে শুষ্ক, বার্ষিক 500 থেকে 1500 মিলিমিটার বৃষ্টিপাত, শীতকালে তুষারপাত। মহাদেশীয় জলবায়ুর প্রভাব। এই বৈসাদৃশ্যের মূল কারণ অরোগ্রাফিক বৃষ্টিপাত। পশ্চিম দিক থেকে আসা আর্দ্র বায়ু পর্বত বেয়ে উঠে ঠান্ডা হয়ে ভারী বৃষ্টিপাত ঘটায়, আর পূর্ব পাদদেশে তৈরি হয় রেইন শ্যাডো ইফেক্ট।
ফলে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে একই পর্বতশ্রেণীতে সম্পূর্ণ ভিন্ন বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। নিউজিল্যান্ডের ঋতু বৈচিত্র্য, দক্ষিণ গোলার্ধের স্বতন্ত্রতা। নিউজিল্যান্ডের জলবায়ু তার দক্ষিণ গোলার্ধের অবস্থানের কারণে বিশেষভাবে স্বতন্ত্র। এখানে ঋতুচক্র উত্তর গোলার্ধের দেশগুলোর ঠিক বিপরীত সময় ঘটে। যখন ইউরোপ বা আমেরিকার শীত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তখন নিউজিল্যান্ডের গ্রীষ্ম। যখন উত্তর গোলার্ধে গ্রীষ্ম জুন থেকে আগস্ট, তখন নিউজিল্যান্ডের শীত। জলবায়ু নির্ধারক ফ্যাক্টর, দ্বীপের প্রকৃতি। সমুদ্র দ্বারা সম্পূর্ণ বেষ্টিত হওয়ায় সমুদ্রের প্রভাব প্রবল। সমুদ্রের নৈকট্য, মৃদু কিন্তু পরিবর্তনশীল আবহাওয়া। একদিনে এখানে 4টি ঋতু দেখা যায়। ভূপ্রকৃতি, দক্ষিণ আল্পস পর্বতমালা পশ্চিম ও পূর্বাঞ্চলের মধ্যে চরম বৈসাদৃশ্য সৃষ্টি করে। এই অনন্য ভৌগোলিক অবস্থানে নিউজিল্যান্ডকে বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে সম্পূর্ণ ভিন্ন ঋতু অভিজ্ঞতা দেয়, যা দেশটিকে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় করে তোলে। নিউজিল্যান্ডের জলবায়ু, বৈচিত্র্যময় সামুদ্রিক আবহাওয়া। নিউজিল্যান্ডের জলবায়ু মূলত সামুদ্রিক ধরনের, তবে দেশটির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। মজার বিষয় হলো একই সময়ে দেশের বিভিন্ন অংশে সম্পূর্ণ ভিন্ন আবহাওয়া অনুভূত হতে পারে। উত্তর দ্বীপের জলবায়ু, গ্রীষ্মকালীন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। বৈশিষ্ট্য, উষ্ণ ও আর্দ্র, উপক্রান্তীয় প্রভাব। দক্ষিণ দ্বীপের জলবায়ু, গ্রীষ্মকালীন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থেকে 23 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, পাহাড়ি অঞ্চলে হিমাঙ্কের নিচে। বৈশিষ্ট্য, শীতল ও শুষ্ক আলপাইন প্রভাব। নিউজিল্যান্ডের ঋতু বৈচিত্র্য, উত্তর দক্ষিণের ভিন্নতা। ভারত বা বাংলাদেশের মতো 6 ঋতুর পরিবর্তে নিউজিল্যান্ডে রয়েছে 4টি স্বতন্ত্র ঋতু। তবে মজার বিষয় হলো এই ঋতুগুলো দেশটির উত্তর ও দক্ষিণ দ্বীপে ভিন্নভাবে অনুভূত হয়। ঋতুচক্র, উভয় দ্বীপে গ্রীষ্মকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, শরৎকাল মার্চ থেকে মে, শীতকাল জুন থেকে আগস্ট, বসন্তকাল সেপ্টেম্বর থেকে নভেম্বর। উত্তর ভার্সেস দক্ষিণ দ্বীপের পার্থক্য, উত্তর দ্বীপে ঋতুগুলো তুলনামূলক মৃদু, শীতকালে কম ঠান্ডা, গ্রীষ্মে বেশি উষ্ণ। দক্ষিণ দ্বীপে ঋতু এক্সট্রিমস বেশি, শীতের তুষারপাত, গ্রীষ্মের স্বল্পস্থায়ী উষ্ণতা। প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন, শরতে মার্চ থেকে মে দক্ষিণ দ্বীপের গাছপালা লাল সোনালী হয়ে যায়। বসন্তে সেপ্টেম্বর থেকে নভেম্বর চেরি ব্লসম সহ ফুল ফোটে। এই ঋতু বৈচিত্র্য নিউজিল্যান্ডকে সারা বছরই পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলে। নিউজিল্যান্ড, মানুষের আগমনের প্রাকৃতিক রাজত্ব। প্রাকৃতিক ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী মানব বসতি স্থাপনের পূর্বে নিউজিল্যান্ডের প্রায় 80% ভূমি ঘন অরণ্যে আবৃত ছিল। অরণ্যগুলো ছিল এক অদ্বিতীয় পাখি শাসিত রাজ্য। স্থলজ স্তন্যপায়ী প্রাণীর অনুপস্থিতিতে পাখিরাই ছিল এখানের প্রধান স্থলচর প্রাণী। মোয়া, যার উচ্চতা 3.6 মিটার লম্বা, ও হাঁস-টিগলের মতো মহাকায় পাখিদের বসবাস। উড্ডয়ন অক্ষম পাখিরা যেমন কিউই স্থানীয় গাছপালার বীজ ছড়াতে ভূমিকা রাখত। এই বনাঞ্চল ছিল নিউজিল্যান্ডের আদিবাসী মাওরিদের কাছে তাপু অর্থাৎ পবিত্র স্থান। কিন্তু মানুষের আগমনের পর প্রায় 75% বনভূমি উজাড় হয়েছে, যা আজকের নিউজিল্যান্ডের প্রাকৃতিক ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি। স্যার এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের গর্ব, বিশ্বের অনুপ্রেরণা। 29 মে 1953 সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নোরগে যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছিলেন। বিশ্ব রেকর্ড, প্রথম পর্বতারোহী হিসাবে এভারেস্ট শীর্ষে পৌঁছানো। জাতীয় গৌরব, হিলারি নিউজিল্যান্ডের সবচেয়ে সম্মানিত জাতীয় নায়কে পরিণত হন। আন্তর্জাতিক স্বীকৃতি, 1953 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। হিলারির এই সাফল্য শুধু নিউজিল্যান্ডের জন্যই নয়, সমগ্র মানবজাতির জন্য এক অনন্য অর্জন। আজও তার এই কীর্তি বিশ্বজুড়ে অ্যাডভেঞ্চার প্রেমীদের অনুপ্রাণিত করে চলছে। নিউজিল্যান্ডের দক্ষিণ আল্পসের তার নামে নামকরণ করা হয়েছে হিলারি রিজ, যা তার পর্বতারোহণের উত্তরাধিকারীর স্বাক্ষর বহন করে। নিউজিল্যান্ড, গল্ফারদের স্বর্গরাজ্য। গল্ফ প্রেমীদের জন্য নিউজিল্যান্ড একটি স্বপ্নের গন্তব্য। এই সুন্দর দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও বিশ্বমানের গল্ফ কোর্সের জন্য বিখ্যাত। গল্ফ কোর্সের আধিক্য, 400+ গল্ফ কোর্স, জনসংখ্যার অনুপাতে বিশ্বের সর্বোচ্চ ঘনত্ব। প্রাকৃতিক সেটিং, সমুদ্র তট, আগ্নেয়গিরি ও পাহাড়ের পটভূমিতে নির্মিত কোর্স। পেশাদার টুর্নামেন্ট, নিউজিল্যান্ড ওপেন সহ আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন।
নিউজিল্যান্ডের গলফ কোর্সগুলো শুধু খেলার জন্যই নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগেরও আদর্শ স্থান। এখানে গলফ খেলার সময় আপনি একই সাথে নিউজিল্যান্ডের চোখ ধাঁধানো ল্যান্ডস্কেপও উপভোগ করতে পারবেন। নিউজিল্যান্ডের লং ফিনিল প্রকৃতির এক জীবন্ত রহস্য। নিউজিল্যান্ডের জলজ লং ফিনিল নামক এক অনন্য প্রজাতির মাছ পাওয়া যায়, যার জীবনচক্র বিজ্ঞানীদের জন্য বিস্ময়কর। অবিশ্বাস্য দীর্ঘায়ু, ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। একক প্রজনন চক্র, জীবনে মাত্র একবার প্রজনন করে, এরপর এরা মারা যায়। অভিবাসী যাত্রা, প্রজননের জন্য প্রশান্ত মহাসাগরের গভীরে ৫,০০০ কিলোমিটার পাড়ি দেয়। মাওরি সংস্কৃতিতে গুরুত্ব, আদিবাসী মাওরিদের জন্য এটি ঐতিহ্যবাহী খাদ্য। টুনা নামে পরিচিত, যা মাওরি সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। এই মাছ নিউজিল্যান্ডের স্বাদু পানির গুরুত্বপূর্ণ সূচক, তবে বর্তমানে অত্যাধিক মাছ ধরা ও বাসস্থান হারানোর কারণে এটি সংরক্ষণের তালিকায় রয়েছে। ওয়াইটমো গুহা, নিউজিল্যান্ডের প্রাকৃতিক জাদুঘর। নিউজিল্যান্ডের ওয়াইটমো গুহা পর্যটকদের জন্য এক অনবদ্য অভিজ্ঞতা। গুহাটি এতটাই অবিশ্বাস্য যে প্রথম দেখায় মনে হবে আপনি কোনো কল্পনা রাজ্যে চলে এসেছেন। জোনাকি পোকার নীল আলোর সমাহার, গুহার ছাদে লক্ষাধিক আরাচনোকাম্পা লুমিনোসা প্রজাতির জোনাকি পোকার আলো। নৌকায় ভ্রমণ, পর্যটকরা নৌকায় চড়ে অন্ধকার পানিপথে ভেসে এই আলোকশোভা উপভোগ করেন। জৈব আলোকসজ্জা, জোনাকিদের নিঃসৃত নীল সবুজ আলো গুহাকে রূপান্তরিত করে এক জাদুকরী জগতে। বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই জোনাকি পোকাগুলো তাদের পেটের বিশেষ অঙ্গ থেকে আলো তৈরি করে, যা শিকারকে আকর্ষণের জন্য ব্যবহৃত হয়। ওয়াইটমো গুহায় তাদের এই আলো এক অনন্য দৃশ্য সৃষ্টি করে। মাওরি ঐতিহ্য, স্থানীয় মাওরি সম্প্রদায় শতাব্দী ধরে এই গুহাকে তাদের সংস্কৃতির অংশ হিসাবে বিবেচনা করে আসছে। আজ এটি নিউজিল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর একটি, যা প্রতি বছর হাজারো দর্শককে আকর্ষণ করে। এই গুহা ভ্রমণে প্রকৃতপক্ষে পৃথিবীর অন্যতম একটি অলৌকিক অভিজ্ঞতা, যা নিউজিল্যান্ডের প্রাকৃতিক বিস্ময়ের সাক্ষ্য বহন করে। নিউজিল্যান্ডের প্রাকৃতিক সম্পদের রক্ষা কবচ, জাতীয় উদ্যান। নিউজিল্যান্ড তার অনন্য প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য ১৩টি জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করেছে, যা দেশের মোট ভূমির ১২% জুড়ে বিস্তৃত। এই সংরক্ষিত এলাকাগুলো নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের সাক্ষী। বিশাল আয়তন, সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে থাকা এই উদ্যানগুলো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি, বনাঞ্চল ও বন্যপ্রাণী নিরাপদ আশ্রয়স্থল। বৈচিত্র্যময় প্রকৃতি, দক্ষিণ আল্পসের বরফাবৃত পর্বত থেকে উত্তর দ্বীপের উষ্ণ প্রস্রবণ পর্যন্ত সব ধরনের পরিবেশ সংরক্ষিত। ইউনেস্কো স্বীকৃতি, টঙ্গারির ও তেওয়াই পাইনামু জাতীয় উদ্যান বিশ্ব ঐতিহ্য তালিকা অন্তর্ভুক্ত। এই জাতীয় উদ্যানগুলো নিউজিল্যান্ডের পরিবেশ সংরক্ষণ নীতির মূলত প্রতীক, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশটির প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি বহন করে। নিউজিল্যান্ড নক্ষত্রপুঞ্জ অবলোকনের আদর্শ স্থান। নিউজিল্যান্ডে রাতের আকাশে পর্যবেক্ষণের জন্য রয়েছে বেশ কিছু প্রাকৃতিক মানমন্দির, যেখানে মহাজাগতিক দৃশ্যাবলী অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। নিখুঁত দৃশ্যমানতা, বায়ু দূষণ ও আলোর দূষণ মুক্ত পরিবেশ, গ্লাক্সির সৌন্দর্য, আকাশ গঙ্গা ছায়াপথ খালি চোখে দেখা যায়। অসাধারণ অভিজ্ঞতা, দক্ষিণ গোলার্ধের অনন্য নক্ষত্রপুঞ্জ। সেরা কিছু স্থান: টেকাপো, গ্রেট ব্যারিয়ার আইল্যান্ড, লেক ওয়াকাটিপু। নিউজিল্যান্ডের স্থানগুলো জ্যোতির্বিদ্যা প্রেমীদের জন্য স্বর্গ সদৃশ, যেখানে মহাবিশ্বের সৌন্দর্য অবলোকন করা যায় প্রকৃতির কোলে বসে। বিশ্বের বিভিন্ন দেশের রহস্যময় তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে।